দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন এইসব বিষয়ে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, এবং সেই সব তথ্য শুধু তুলে ধরা নয়, সেসব তথ্যের সঙ্গে নানা বিশ্লেষণ এবং আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, সেটিও আমরা গ্রহণ করি এবং আমরা চেষ্টা করে থাকি আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেসব সমস্যার সমাধান দিতে বা আপনাদের যদি কোনো মতামত থাকে সেই মতামতকে গুরুত্ব দিতে। আর আপনারা চাইলেই সরাসরি আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগ দিতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হচ্ছে, বিশেষ করে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক পেজে টিবিএনের, সেখানেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। আমরা আজ আমাদের যে অনুষ্ঠানটা সাজিয়েছি সেটি মূলত হচ্ছে ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ আসলে আর বেশি দিন সময় নেই যে আবার ব্যস্ত সময় শুরু হয়ে যাবে আমেরিকাতে। বিশেষ করে ট্যাক্স একটি বিশাল একটি কর্মযজ্ঞ, আপনারা জানেন। প্রত্যেকটা নাগরিককে এখানে ট্যাক্সের আওতায় আসতে হয়, ট্যাক্স পে করতে হয়, কিন্তু এই ট্যাক্স পে করার নানা রকমের ঝক্কি ঝামেলা রয়েছে, নানা ডকুমেন্টেশন রয়েছে। কি আপনি কিভাবে করলে আপনি সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবেন সেটিও আমাদের এই আলোচনার মধ্যে থাকবে। আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে এখানে কিছু টিপস রয়েছে, ট্যাক্স সংক্রান্ত কিছু টিপস আছে। সেই টিপসগুলো কি সেই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জন্য ট্যাক্স ফাইলিংটা অনেক বেশি সহজ হয়ে যায়। সেই সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, সেটি আপনারা সবাই অবগত আছেন, ট্যাক্স ফাইলিংয়ে আপনি ভুল তথ্য বা প্রতারণার যদি আশ্রয় নেন তাহলে আপনাকে নানা শাস্তির সম্মুখীন হতে হবে। কী ধরনের শাস্তি আপনি পেতে পারেন, তাই এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাই আপনাদেরকে ট্যাক্স ফাইলিংয়ের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা এখন থেকেই, কারণ আর বেশি সময় নেই। এই জন্য আমাদের এইসব ব্যাপারে, এছাড়া এর বাইরে আরও অনেক বিষয় রয়েছে। ইনফ্লেশন চেক থেকে শুরু করে ট্রাম্পের $2000 যে চেক ঘোষণা করেছেন, ডিভিডেন্ড চেক, সেটি রয়েছে। এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তো আমরা আলোচনা করবো। এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের নিয়মিত যে ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আমার তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করে থাকেন আমাদের সবার প্রিয় আব্দুল চৌধুরী, IRS এনরোলমেন্ট এজেন্ট, CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। আব্দুল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক ট্যাক্স নিয়ে কোয়েশ্চেন আনসার করব। সো ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেনস আমাদেরকে জিজ্ঞেস করবেন, এন্ড ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আনসারগুলো দিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসলে আপনাকে পাওয়া মানেই তো ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা, এবং আমাদের দর্শকরা যেমনটা আশা করেন আপনি ট্যাক্সের আসলে নানা জটিল বিষয় অনেক সহজভাবে আমাদের দর্শকদের জন্য আপনি নিয়মিত উপস্থাপন করে যাচ্ছেন আমাদের টিবিএনের পর্দায়, সেজন্য আমরা কৃতজ্ঞ। শুরুতেই আমরা ট্যাক্স আজকে অনেকগুলো বিষয় আমরা সাজিয়েছি, অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো ট্যাক্স ফাইলিংয়ের। শুরুতে যেহেতু সামনে ট্যাক্স সিজন শুরু হতে যাচ্ছে, তো সবাই জানতে চায়, আমাদের অনেক দর্শকরাও জানতে চায়, অনেক জায়গায় অনেক তথ্য, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু তারপরেও সবার মনে একটি প্রশ্ন যে কি টিপস, মানে কি পদ্ধতি অবলম্বন করলে ট্যাক্স ফাইলিংয়ে একজন ক্লায়েন্ট সর্বোচ্চ সুবিধা পেতে পারে। শুরুতে এটা নিয়ে কথা বলি, তারপরে হয়তো আমরা ধাপে ধাপে অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ওকে, সো এই বছর আপনারা জানেন অনেক চেঞ্জ হয়েছে, তাই না? এই সামারের টাইমে যে বিলটা পাস হয়েছিল, যেটাকে বলে OBBA, বিগ বিউটিফুল বিল, যেটা পাস হয়েছিল, সো এখানে অনেক চেঞ্জ হয়েছে যেটা আপনাদের জন্য সুবিধা হওয়ার কথা, রাইট? এখানে বলা হয়েছে যে এই বছরে যত টাকার রিফান্ড মানুষের আসবে, ইট মাইট বি ওয়ান অফ দ্য লার্জেস্ট অফ অল টাইম, রাইট? অ্যাগেন উইল সি ইফ দ্য স্ট্যাটস ইজ কারেক্ট অর নট, বাট এইটাই দ্যাটস হোয়াট এভরিবডি ইজ থিঙ্কিং, রাইট? এখন যেহেতু কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে, অবভিয়াসলি এখন সব এমপ্লয়ার এবং যারা ট্যাক্স ফাইল করতেছেন আপনাদের নিজেরা এই রুলগুলো বোঝা লাগবে, কারণ অনেক সময় থার্ড পার্টির ইনফরমেশনের উপর আপনার নির্ভর করা লাগবে এবং ওই থার্ড পার্টির ইনফরমেশন ইনকারেক্ট থাকতে পারে, ঠিক আছে? এই কারণে আপনারা নিজেরা কিছু ক্যালকুলেশন সাথে রাখা লাগবে। ওকে, প্রথমত হইলে গিয়ে আমরা কথা বলবো ওভারটাইম পে নিয়ে, রাইট? সো এখন ওভারটাইম পে, একজন যদি সিঙ্গল হয় ওনার জন্য $12,500 পর্যন্ত নন ট্যাক্সেবল। কেউ যদি ম্যারিড হয় তখন ওইটা আপনার $25,000 পর্যন্ত নন ট্যাক্সেবল ওভারটাইম ইনকাম, রাইট? ওভারটাইম ইনকাম মানেটা কি, রাইট? আপনারা যখন ওভারটাইম কাজ করেন আপনাদেরকে $1.50 দেওয়া হয়, তাই না? ওই যে $1.50 এর মধ্যে 50 সেন্টস যেটা ওই ওভারটাইম পেটা নন ট্যাক্সেবল থাকবে আপনাদের জন্য।
এখন এখানে একটা জিনিস আপনাদের বোঝা লাগবে যে কেউ কিন্তু এত দিন ওভারটাইম W2 রিপোর্ট করতো না, রাইট? এমপ্লয়াররা, কারণ ওইটা দরকার ছিল না। এবং এই বছর থেকে এমপ্লয়ার, তার মানে আপনারা যাদের সাথে কাজ করতেছেন, ওদের এই ওভারটাইম ইনকামটা সঠিকভাবে রিপোর্ট করা লাগবে W2 এখন W2 যে ওরা রিপোর্ট করবে, ওদের কিছু গাইডলাইন আছে, ওই গাইডলাইনটা কোম্পানিদের ফলো করা লাগবে। এখন যেহেতু এই রুলটা নতুন, গভর্নমেন্ট বলছে যে যদি কোনো কারণে এমপ্লয়ার ওই অ্যামাউন্টটা যদি সঠিকভাবে ভুলবশত না রিপোর্ট করে থাকে, ওদের জন্য এই বছরের জন্য ওরা পেনাল্টি মাফ করতে দেবে, বিকজ দিস ইজ নিউ ইনফরমেশন। ঠিক আছে? সো আপনাদের যেটা করা লাগবে, আপনারা এই যে লাস্ট পে স্ট্যাপটা যেটা পাবেন, রাইট, মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত যে পে স্ট্যাপটা আপনারা পাবেন, লাস্ট পে স্ট্যাপ, ওই পে স্ট্যাপটা আপনাদের সাথে রাখবেন। যখন আপনার W2 আসবে, আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন, W2 সহ এবং লাস্ট পে স্ট্যাপটা সহ আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টের কাছে যাইতে পারেন। আপনারা আমাদের কাছেও আসতে পারেন, ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং সার্ভিস, ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হিয়ার। সো এখন এইটার কারণ হলো গিয়া, যেহেতু আপনার লাস্ট পে স্ট্যাপটা থাকবে, সঠিক লেখা থাকবে যেখানে আপনার আসলে কত টাকা ওভারটাইম ইনকাম আসছে। কারণ প্রত্যেক পে স্ট্যাপে আপনার কারেন্ট পিরিয়ডের ইনকাম থাকে এবং ইয়ার টু ডেট, তার মানে YTD, তার মানে এই একটা সঠিক একটা দিনে কতদিন, এই সারা বছরে কত টাকার ইনকামটা আসছে, আপনার লাস্ট পে স্ট্যাপে থাকবে এটা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, কিপ দিস ইন মাইন্ড। নাম্বার 2, আপনাদের টিপসও নন ট্যাক্সেবল থাকবে। যাদের ইনকাম, যারা সিঙ্গেল, আপনাদের 12,500 পর্যন্ত, যারা মেরিড আপনাদের 25,000 পর্যন্ত। ইউজুয়ালি টিপস সবসময় রিপোর্ট হয়েছে, ওইটা কোনো অসুবিধা হয় না। W2 সবসময় টিপস কত টাকা আসছে ওরা বাক 7 এর মধ্যে ওরা রিপোর্ট করে, সো ইট শুড নট বি এ প্রবলেম। বাট আপনি যদি ডাবল চেক করতে চান কোনো কারণে, সেম ভাবে আপনার লাস্ট পে স্ট্যাপটা রাখবেন এবং দেখবেন যে আসলে টিপসটা সঠিকভাবে রিপোর্ট করা হয়েছে কিনা না, রাইট? এখন এই যে দুই ইনকামটা বললাম, টিপস এবং ওভারটাইম ইনকাম, এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশন মানেটা কি? একজন ইন্ডিভিজুয়ালের ইনকাম যদি 150,000-এর উপরে যায়, মানে সিঙ্গেল কেউ যদি থাকে এবং উনার ইনকাম যদি 150,000-এর উপরে যায়, তাইলে উনার ওই টিপসের এবং ওভারটাইমের ডিডাকশন ওরা আর পাবেন না। কেউ যদি মেরিট থাকে, তখন 300,000 পর্যন্ত এর উপরে যদি চলে যায়, তখন ওই ইনকামটা থাকবে না। সো দিস ইজ সামথিং টু কিপ ইন মাইন্ড। ওকে, ইট ফেজেস আউট ওভার দ্যাট। এখন আরেকটা জিনিস যেটা অ্যাড হবে, আপনার চ্যারিটেবল ডিডাকশন, রাইট? চ্যারিটেবল ডিডাকশন মানে কি? আপনারা যারা ডোনেশন দেন, এখন ডোনেশনের ডিডাকশন কখন মিলে? এতদিন অনেক সময় আপনারা ডোনেশন দিতেন, বা অনেকে যারা আপনারা মেরিট আসেন কিন্তু আপনারা আইটেমাইজ করেন না, আপনারা শুধু যখন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা নেন, তখন আপনারা চ্যারিটেবল ডিডাকশন, মানে ডোনেশনের পয়সাটা যেটা দিছেন ওইটার জন্য আপনারা কোনো ট্যাক্স ডিডাকশন পাইতেন না। ওকে, সো ফর এক্সাম্পল, আপনার এই বছর আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন আই বিলিভ ইজ 31,000 and change। ওকে, 31,500 হলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন। ওকে, তার মানে প্রথম $31,500 পর্যন্ত কোনো কি বলে কোনো ইনকাম ট্যাক্স নাই। আগের বছর যদি আপনার আইটেমাইজ ডিডাকশন, তার মানে মর্গেজ ইন্টারেস্ট, রিয়েল এস্টেট ট্যাক্স এবং চ্যারিটি সব কিছু মিলাইয়া ওই যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের উপরে যাইতো, তখন আপনারা আইটেমাইজ ডিডাকশনটা নিতেন এবং তখন আপনাদের ওই ডোনেশন সবকিছু আপনাদের জন্য হেল্প হইতো, রাইট? এই বছর যেটা করা হয়েছে, সবাইকে, মানে সবাই যারা ডোনেশন দিচ্ছেন, আইটেমাইজ না করলেও আপনাদেরকেও স্টিল $1,000 কেউ যদি সিঙ্গল হয়ে থাকে এবং $2,000 কেউ যদি ম্যারিড হয়ে থাকে ডিডাকশন দিবে। ওকে, তার মানে আপনারা যারা মসজিদে পয়সা দিচ্ছেন অথবা যারা 501(c)(3) নন প্রফিট অর্গানাইজেশনে যারা পয়সা দিচ্ছেন, ওইটার জন্য আপনারা ডিডাকশন পাবেন। সো আপনাদের যেটা করা উচিত, মেক শিওর এটা অডিট রিস্ক কত থাকবে না, বাট এগেন ট্রাই টু কিপ রেকর্ড কোন কিসে কিরকম পয়সা দিচ্ছেন। ঠিক আছে? এখন মসজিদে কিন্তু অনেক সময় কিন্তু ওরা ডেবিট কার্ড নেয় অথবা যেটা নেয়, অনেকে আমরা জানি যে ক্যাশে আমরা রিসিট পয়সা দিয়ে দেই, ইটস ওকে, বাট যখন এটা একটা হাই অ্যামাউন্ট থাকে তখন রিসিট থাকলে ভালো। ওকে, এখন আপনারা যারা আইটেমাইজ করতেছেন এবং আপনারা অনেক ডোনেশন দিচ্ছেন, 5,000, 10,000, অনেক মানুষ আছে $50,000 পর্যন্ত আপনারা ডোনেশন দিচ্ছেন, আপনাদের জন্য ওই অ্যামাউন্টটা একটু হিউজ। ওকে, সো ওই ক্ষেত্রে আপনারা মেক শিওর করবেন যে আপনারা
এই যে অর্গানাইজেশনকে যে আপনারা ডোনেশনটা দিচ্ছেন ওদের কাছ থেকে একটা লেটার ওরা আপনাদেরকে সবসময় দিবে, অথবা একটা রিসিট দিবে, অথবা আপনারা যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে যদি আপনারা ডোনেশনটা দিয়ে থাকেন আপনাদেরকে ওরা ইমেলের রিসিটটা পাঠাই দেয়। সো বেসিক্যালি আমি যেটা বলতেছি যে আপনাদের ডকুমেন্টেশনটা সঠিক রাখবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ডকুমেন্টেশন কামস ইন টু বি। আব্দুল ভাই, আপনি এর বাইরে আরো অনেকগুলো বিষয় রয়েছে টিপসে, আপনি শুধু ওভারটাইম এবং কেউ বলেছেন, এবং যেগুলো আপনি বলছেন সেগুলো হচ্ছে ডব্লিউটির জন্য, কিন্তু আমাদের অনেক দর্শকরা অনেকে জানতে চায়, বা আমাদের এই কমিউনিটিতে বেশি অনেক লোক আছেন যারা 1099 ট্যাক্স ফাইল করেন, তাদের জন্য কোনো সুবিধা বা টিপস আছে কিনা বা বিগ বিউটিফুল বিলে? কেউ যদি, এটা কিন্তু ডব্লিউটিতে থাকা লাগবে না। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি আই শুড হ্যাভ স্পেসিফাইড দ্যাট। ওকে, obviously যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের কন্ট্রাক্টর যারা আপনাদের ওভারটাইম পে নাই, obviously, right? It just doesn't happen. But আপনারা যারা টিপসে পাচ্ছেন পয়সা, রাইট? ধরেন আপনি একটা রেস্টুরেন্টে, অ্যাকচুয়ালি দ্যাটস নট এ গুড এক্সাম্পল, ধরেন আপনি একটা কনস্ট্রাকশনের জব করতেছেন এবং আপনার $5,000 ইনভয়েস পাঠাইছেন, রাইট? এবং আপনার কাস্টমার আপনাকে একটু টিপস দিল ওইটার সাথে, ঠিক আছে? তখন আপনার জন্য ওই টিপসটা নন ডিডাক্টেবল, নন ট্যাক্সেবল, রাইট? এখন অনেকে বলতে পারে যে ওকে, এখন আমি যেহেতু কনস্ট্রাকশনে আসি, ওয়ারিফাই আমি যদি বলি আমার $3,000 লেগে লেবারের কাজ আর $3,000 লেগে টিপস, ক্যান আই ডু দ্যাট? নো, ইউ ক্যান নট। এই যে টিপস যেটা, এটা থাকা লাগবে, ইট হ্যাজ টু বি অর্ডিনারি ইন ইউর লাইন অফ বিজনেস। ওকে, এখন আপনার লাইন অফ বিজনেসে যদি কেউ, অনেক সময় আপনারা গাড়ি ফিক্স, যারা মেকানিক, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি মেকানিক শপে আপনি গাড়ি ঠিক করেন, আপনার একটা বিল গেল $200, আপনার কাস্টমার আপনাকে দিল $250 মতো, তখন $50 আপনার লিগে টিপস। সেম থিং, ওইটা আপনার জন্য নন ডিডাক্টেবল থাকবে। বাট এগেন, ইট হ্যাজ টু বি ডকুমেন্টেড। ডকুমেন্টেশন কিরকম থাকবে? আপনার হয়ে একটা লগ বুক থাকা লাগবে, অথবা আপনার ইনভয়েসিং এর সিস্টেম যেটা আছে, আপনি যে কাস্টমারকে যে আপনি একটা ইনভয়েস দিলেন, রাইট? ওই ইনভয়েসে যখন লেখা থাকবে যে $200 পাওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে দেওয়া হয়েছে $50 টিপস, as long as you have documentation of that, it's going to work, right? So that's very critical. Good question. Going back to the, সেটি তো ঠিকই বলছেন যে ডকুমেন্টেশনটা, আপনি ডকুমেন্টেশনের কথা তুলেছেন, এবং ডকুমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন এই অনুষ্ঠানটি করছি বছরের একেবারে শেষ পর্যায়ে অনেকে হয়তো ভুলে গিয়েছেন ডকুমেন্টেশন রাখতে বা করতে। আপনি জানেন, আপনি হয়তো অনেকের সঙ্গে কাজ করেন, আমাদের কমিউনিটিতে এই অভ্যাসটা রয়েছে, সব কিছু মানুষ ডকুমেন্ট সংগ্রহ রাখে না। তো সেক্ষেত্রে এটা তো জরুরি ডকুমেন্টটা কালেক্ট করা, কিন্তু যদি কারো ডকুমেন্ট না থাকে, এখন কি কোনোভাবে বা সামনের ট্যাক্স ফাইলে সেটি দেখানোর সুযোগ আছে কিনা, বা কোনো উপায় রয়েছে কিনা, যদি কেউ এরকম লগবুক বা ডকুমেন্ট না থাকে? বিশেষ করে আপনি বললেন যারা ক্যাশে টিপস পাচ্ছে বা ক্যাশে নিচ্ছে টাকা। ওকে, দ্যাটস ট্রু। আপনারা বলছেন, আপনি একটা সঠিক কথা বলছেন যে আমাদের কমিউনিটিতে মানুষ ডকুমেন্টেশন রাখে না। আমরা কিন্তু টিভিএনে কিন্তু সব সময় বলি ডকুমেন্টেশন রাখার জন্য, ঠিক আছে? আই জাস্ট ওয়ান্ট টু পয়েন্ট ইট আউট, রাইট? আপনারা যারা সঠিকভাবে আমাদের শোগুলো দেখেন, আমরা আপনাদেরকে চেষ্টা করি নলেজ দেওয়ার জন্য কিরকম কি থাকা লাগে, ঠিক আছে? ওকে, সো নাও এখন আপনার যদি এখন ডকুমেন্টেশন না থাকে, স্টিল ওকে, বিকজ আপনাকে যে পয়সা দিছে, কেউ যদি আপনাকে $600 উপরে দিয়ে থাকে, আপনাদেরকে ওরা একটা 1099 দেওয়া লাগবে। সো টেকনিক্যালি দে ক্যান রিপোর্ট ইট থ্রু দ্য 1099। ওকে, দ্যাটস ওয়ান অপশন। এখন আরেকটা অপশন থাকতে পারে, যে এখন অবভিয়াসলি আপনার প্রথমত ক্যালকুলেশন করে দেখা লাগবে যে অ্যামাউন্টটা কত, রাইট? আই ডোন্ট থিঙ্ক বর্তমানে $12,000 যে অ্যামাউন্টটা যদি থাকে, এইখানে অত অডিট রিস্ক থাকবে না। এখন আপনি যদি র্যান্ডমে যদি অডিটে পড়েন, দেন ইটস প্রবলেমেটিক, তাই না? তখন আপনার কাগজে কলমে যেটা হোক, আপনার কাস্টমারকে সাইন করায় কোনো কিছু রেডি করা লাগবে। বাট কিপ ইন মাইন্ড যে ডকুমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। আগামী বছরে কিন্তু সেম এই ডিডাকশনটা থাকবে, ঠিক আছে? এবং আগামী বছরও ডিসেম্বরের মাসে আপনারা বলবেন আমি ডকুমেন্টেশন রাখেন না, what am I going to do? We're going to be in the same problem. But the key here is that আপনারা যদি সঠিকভাবে যদি সব ডকুমেন্টেশন রাখতে পারেন, আপনাদের জন্য ইজি। কারো যদি পিও সিস্টেম থেকে থাকে, আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, এবং আপনাদের যদি কোনো পিও সিস্টেম থেকে থাকে, যারা অনেক সময় যারা উবারে ভাইয়েরা কাজ করেন, রাইট? ওরা ইউজুয়ালি ক্রেডিট কার্ড সিস্টেমে ওরা পয়সা কালেকশন করে ফেলেন, তাই না? তখন কিন্তু ওদের পিও সিস্টেমে বলে যে গাড়ির চার্জ কত গেছে, সেলস ট্যাক্স কত গেছে, এবং আপনি কত টাকা টিপস দিচ্ছেন। It's going to be automatically reported. Same thing with Uber and all of that. So আপনাদের জন্য অত এটা অসুবিধা হবে না। But usually অসুবিধা হবে যাদের ক্যাশ ইনকাম। But আপনারা যাদের ক্যাশ ইনকাম, আপনারা অলরেডি জানেন what you guys are doing, right? More than me. So I'll leave it at that. All right? Does that answer your question?
আপনি উবার এবং লিফটের কথা তুলেছেন, আমাদের অনেক দর্শকও প্রশ্ন করেছে এরই মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে, যে তারা চিন্তিত। বিশেষ করে আমরা উবার এবং লিফটের যে বড় ইনকামটা দেখি 1099 বা 1099K, যারা তারা যেমন ইস্যু করে, গত কয়েক বছরে তারা টিপসটা কিন্তু ইনক্লুডেড ইনকামের মধ্যেই দিয়ে দিত। বাট এখন যেহেতু নতুন পদ্ধতি বা এই বিগ বিউটিফুল বলে একটা সুযোগ রয়েছে, যে আপনি যেটা বারবারই বলছেন বা আমাদের অনেক আলোচকরাও বারবার বলছেন, টিপসের উপরে ট্যাক্স ডিডাকশন পাওয়ার ব্যাপারে। তো সেক্ষেত্রে যারা উবার লিফট ড্রাইভার রয়েছেন বা তারা যেমন এই ফাইল করবে, তারা আসলে টিপসেরটা কিভাবে ক্যালকুলেশন করবে প্রথম, আর দ্বিতীয় হচ্ছে যারা রাইড শেয়ার করছে উবার লিফটের বাইরে গিয়ে ক্যাশে অথবা ইয়েলো ট্যাক্সি অথবা যে ডেলিভারি যারা করছেন, তারা অনেক সময় একেবারেই মানে র ক্যাশ পায় কাস্টমার থেকে, তারা আবার সেটা কিভাবে কাউন্টের মধ্যে আনবেন? ওকে, উবার লিফট তারপরে ইয়েলো ট্যাক্সি যারা আছেন, আপনাদের সবার টিপস অলরেডি রিপোর্ট করা হয়। যারা উবারে কাজ করেন, আপনাদের যে সিটিএম অথবা আপনাদের যে ভেরিফোন স্টেটমেন্টের যে স্টেটমেন্টটা আসে, যে স্টেটমেন্টটা আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যান, ওদের কাছে কিন্তু আপনার টিপস ইনক্লুডেড থাকে, ঠিক আছে? সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনাদের এটা সঠিকভাবে রিপোর্ট হবে। যারা ক্যাশে কাজ করতেছেন, a lot of times you guys are not reporting it, you should be reporting it. Same ভাবে আপনাদের basically at the end of the day government কি যাচ্ছে, they want to see that আপনার একটা রেকর্ডিং এর সিস্টেম আছে, তাই না? ধরেন একজন মানুষ ধরেন একটা দোকানে কাজ করতেছেন, ওনার বাসায় কোনো দোকানে কোনো কম্পিউটার নাই, কোনো কিছুই নাই, শুধু কাগজ এবং কলম। সো উনার যদি রেকর্ড কাগজে কলমে থাকে, হি ইজ গুড, নট আ প্রবলেম। বাট দ্য থিং ইজ দ্যাট আপনার একটা সিস্টেমেটিক লেজার থাকা লাগবে যে আসলে আপনার ইনকাম এটা আছে বা না আছে। সো ইউ শুড বি ওকে। এটা নিয়ে যারা ইনকাম যাদের রিপোর্টেড হচ্ছে, ইট শুড নট বি আ প্রবলেম, স্পেশালি উবার লিফট, ডোরড্যাশ এন্ড অল দ্যাট। তার মানে আমাদের যারা উবার লিফট রয়েছেন চালকরা বা তারা যারা চিন্তিত, তাদের চিন্তার কোনো কারণ নেই। হয়তো এবার নতুন নিয়ম অনুযায়ী উবার লিফট কর্তৃপক্ষ আপনার টিপসটি আলাদাভাবে রিপোর্ট করবে, আপনার যে ইনকামের। যারা উবার এবং লিফট থাকে, আপনারা কিন্তু দুইটা ডকুমেন্ট নিয়ে যান আপনাদের অ্যাকাউন্টেন্টের কাছ থেকে। ওয়ান ইজ দ্যাট 1099K, ওইটাতে কোনো কিছু, ওইটা নট ভ্যালুয়েবল, ইউ ডোন্ট নিড দ্যাট। ওইটার সাথে যে আপনার অ্যানুয়াল সামারি যেটা আছে, ওই সামারিটা আপনারা নিয়ে যাবেন। যারা উবার চালাচ্ছেন অলরেডি, ইউ গাইজ অলরেডি নো দিস, রাইট? যারা উবার নতুন চালাচ্ছেন, লিফট নতুন চালাচ্ছেন অথবা ইয়েলো ট্যাক্সিতে নতুন চালাচ্ছেন, আপনাদের ওই অ্যানুয়াল স্টেটমেন্টটা রিপোর্টটা নিয়ে যাবেন, অ্যানুয়াল সামারি, দ্যাটস হোয়াট ইটস কল্ড। এবং ওই অ্যানুয়াল সামারিতে আপনার গ্রোস ইনকাম থাকবে, রিফারেল ইনকাম থাকবে, কমিশন ইনকাম থাকবে, টোলস থাকবে এবং টিপসের ইনকাম থাকবে। অল অফ দ্যাট শুড বি ইনক্লুডেড। তার মানে হচ্ছে একটা বড় সুযোগ পেতে যাচ্ছে, কারণ উবার লিফট চালকরা সবসময়ই ট্যাক্স ফাইলিং এর সময় চিন্তায় থাকে, অনেক বেশি ইনকাম দেখানো হয় বা তাদের খরচের ব্যাপারটিও থাকে। কিন্তু এইটাগুলো একটা পার্ট। আমি আরেকটা দিকে আলোচনা, যেমন যেহেতু আমরা চালকদের কথা উঠালাম, সেটা শেষ করে তো হয়তো অন্য খাতে যাব, যে অনেকেই রয়েছে নট উবার লিফট, আমাদের সাধারণ অনেক যারা গাড়ি চালায়, তার এবার অনেকে নতুন গাড়ি কিনেছেন এই বছরের অর্থ বছরে, যেটা ট্যাক্স ফাইলিংয়ে নতুন বছরে যারা নতুন গাড়ি কিনেছেন, তাদের ব্যাপারে কি কোনো সুখবর আছে কিনা? যেমন বাজারে বা অনেক আলোচনায় আসছে, বিগ বিউটিফুল বিলে কিন্তু গাড়ির উপরেও এক ধরনের ট্যাক্স মকুবের বা ট্যাক্স ডিডাকশনের কিছু ব্যাপার রয়েছে। আমেরিকান মেড গাড়ি অথবা নতুন গাড়ি, যেটা হয়তো আগে ইভি গাড়িতে $7,500 মতো ছিল, সেটি এখন হয়তো আছে কিনা, সেটির কি অবস্থা? আর নতুন গাড়ি যারা কিনেছেন, তারা কোনো সুযোগ নিতে পারেন কিনা এই ট্যাক্স ফাইলিং এ? Yeah, so that's what I was getting at earlier, right? So এখন আরেকটা রুল যেটা চেঞ্জ হয়েছে এই বছর, আপ টু $10,000 ইন ইন্টারেস্ট। তার মানে আপনি যদি একজন মানুষ যদি গাড়ি যদি ফাইন্যান্স করে থাকে, ওকে, আপনি একটা গাড়ি কিনতে গেলেন এবং আপনি গাড়ি ফাইন্যান্স করলেন, এবং ফাইন্যান্স যখন করেন কি হয়, আপনার 5 বছর অথবা 6 বছর আপনি গাড়ির পেমেন্টটা দিচ্ছেন, এবং ওইটার সাথে আপনার একটা ইন্টারেস্ট পেমেন্ট যাচ্ছে, ওকে? যারা আমেরিকান গাড়ি কিনছেন 2025-এ, আপনাদেরকে অলরেডি আমেরিকানতে অ্যাসেম্বল করা হয়েছে, ঠিক আছে? ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক অ্যান আমেরিকান কার, বাট আমেরিকার অ্যাসেম্বল যে গাড়িগুলো হয়েছে, রাইট? তার মানে আপনার এটা টয়োটা গাড়ি থাকতে পারে, ইউ মাইট স্টিল বি এলিজিবল, রাইট? সো দ্যাটস নট, এটা কিছু ক্রাইটেরিয়া আছে যেটা করা হয়। ওরা গাড়িগুলো বানায় অন্য দেশে, বাট ওরা আমেরিকায় এসে ওরা অ্যাসেম্বল করে, উইচ কোয়ালিফাইজ, দ্যাটস ওকে। সো এনিওয়েজ, যখন আপনারা যদি এই বছর একটা গাড়ি কিনে থাকেন, ওই গাড়িতে যে ইন্টারেস্ট যেটা দিচ্ছেন, এটা কিন্তু শুধু উবার ড্রাইভারের জন্য না, সবার জন্য। আপনি যদি পার্সোনালের জন্য যদি একটা গাড়ি কিনে থাকেন এবং গাড়িটা আপনি ফাইন্যান্স করছেন, ওইটার জন্য ওরা আপনাকে ইন্টারেস্ট যত টাকা দিচ্ছেন এই বছরে 2025-এ, ওইটার জন্য আপনাকে ডিডাকশন ওরা দিবে, ওকে? রিমেম্বার, 2025 ইজ দ্য ইয়ার। এই বছরে যদি আপনি গাড়িটা কিনে থাকেন এবং ইন্টারেস্ট কিন্তু ডিডাক্ট, কারণ অনেক সময় মানুষ মনে করতেছে $10,000 ডিডাক্ট, দ্যাটস নট ট্রু। ম্যাক্সিমাম $10,000 ইন্টারেস্ট, ওকে? বাট
আপনার মোস্ট লাইকলি $10,000 ইন্টারেস্ট যায় নাই। আই ডোন্ট থিঙ্ক সো, মেবি ইট ইজ, আই ডোন্ট নো নাউডেজ, রাইট? যদি গাড়ি, বাট এনিওয়েজ, সো এখন এই ক্যালকুলেশনটা আপনার কিরকম করবেন? এই ক্যালকুলেশনটা আপনার যেরকম করবেন যে আপনারা যে মান্থলি যে পেমেন্ট দিচ্ছেন, আপনার যে কোম্পানির সাথে আপনি ফাইন্যান্স করছেন ওদের অনলাইন অ্যাকাউন্ট আছে অথবা ওদের অ্যাপের মাধ্যমে আপনারা লগ ইন করে আপনার মান্থলি পেমেন্টটা বার করতে পারবেন এবং দেখবেন আপনি যে প্রত্যেক মাসে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন, ঠিক আছে? 12 মাস যদি আপনার গাড়িটা থাকে তার মানে আপনি যদি জানুয়ারিতে গাড়ি কিনে থাকেন, whatever the case, very easy, শুধু আপনার ইন্টারেস্টগুলো যোগ করে নিয়ে যাবেন, লেখা রাখবেন, অ্যাকাউন্টেন্টকে দিবেন, দ্যাটস ইট, ভেরি ইজি, ইটস নট ইভেন দ্যাট কমপ্লিকেটেড, রাইট? এবং সেটার উপরে সুযোগটা পেতে পারে, ওটার জন্য আপনি একটা ডিডাকশন পাবেন যেটা আপনি আগে কখনো পান নাই, অ্যাবভ দ্য লাইন ডিডাকশন, তার মানে ওইটাতে আপনার আইটেমাইজ করা লাগতেছে না, ইউ গেট এ ডিডাকশন ফর ইট, ওকে? সো নাও দ্য থিং ইজ দিস, আপনার মেইন জিনিস হলো গিয়ে যে আপনার মেক শিওর করা লাগবে যে আপনারা জানেন যে এই ডিডাকশন অ্যাভেলেবল, কারণ আপনি যখন ট্যাক্স ফাইল করতে পারবেন অ্যাকাউন্টেন্ট আপনাকে জিজ্ঞেস করবে সব কোয়েশ্চেনগুলো, বাট অনেক সময় আপনার মনেও না থাকতে পারে যে আপনি গাড়ি কি জানুয়ারি মাসে এই বছর কিনছেন নাকি গত বছর কিনছেন, তাই না? প্লাস সো দিস ইজ ওয়াই এই ইনফরমেশনগুলো আপনারা মনে রাখবেন এন্ড হ্যাভ দ্য ইনফরমেশন রেডি টু, রাইট? এখন যারা গাড়ি কিনছেন আপনার কাজের জন্য, হয় আপনার উবার হোক, লিফট হোক, অথবা আপনার রেস্টুরেন্টের জন্য, অথবা আপনার আপনি 1099 ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে ডিফারেন্ট জাতীয় কনসাল্টিং কাজ করেন এবং আপনার গাড়ি লাগতেছে যেখানে আপনি গাড়ি নিয়ে কাজে যান, whatever the case, এখন আপনি যদি আপনার গাড়িটা মোর দেন 50% অফ দ্য টাইম, তার মানে আপনি যদি মোস্ট অফ দ্য টাইম আপনি গাড়ি আপনার বিজনেসের জন্য ইউজ করে থাকেন, তাইলে আপনার ওই যে গাড়ি যে কিনছেন ওইটার জন্য ওরা আপনাকে একটা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়, ওকে? নাও লেট মি স্টপ ফর এ সেকেন্ড হিয়ার। ডিপ্রিসিয়েশন মানে কি? একটা গাড়ি ধরেন আপনি কিনছেন $50,000, ওকে? এখন ওই গাড়ি যে $50,000, এখন ওইটার জন্য আপনাকে ওরা একটা ডিডাকশন দিবে, ওইটাকে বলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ওকে? এখন ওই $50,000 কি আপনাকে স্ট্রেইট একসাথে দিবে নাকি আপনাকে 5 বছরে দিবে? একসাথে দিবে, ডিপেন্ড করবে আপনার গাড়ির সাইজের ওয়েট কত। তার মানে একটা গাড়ি যদি 6,000 পাউন্ডস হয়ে থাকে, 6,000 পাউন্ডস ওর আপ, ওইটার জন্য আপনারা ফুল ডিডাকশন পাবেন ইন ওয়ান শট, ওকে? এখন আপনি যদি এবার একটা এসকেলেট কিনে থাকেন, আই থিংক এসকেলেট ওয়াজ লাইক 6,000 এন্ড চেঞ্জ, ফরগেট দ্য নাম্বারস, এটার জন্য আপনারা পুরো 100% ডিডাকশন আপনারা একসাথেই পেয়ে যাবেন। বাট এখানে আপনার একটা ট্যাক্স স্ট্র্যাটেজি আছে, বিকজ আপনি যদি এখন শুধু উবার এবং লিফট চালায় থাকেন, আপনার এই পুরো ডিডাকশন একসাথে নিয়ে লাভ নাই, বিকজ এই বছরে কোনো ট্যাক্স দিলেন না, বাট আগামী বছর নাও ইউ আর গোনা বি স্টাক। সো আপনি ইউ শুড টেক দ্য 5-year স্ট্রেট লাইন অথবা মেকার্স whatever the deduction depreciation method, আপনার অ্যাকাউন্টেন্ট ওটা জানবে, আপনাদের জানা দরকার না, ইউ গোটা লেট देम নো যে আপনি গাড়ি কিনছেন, ওকে? নাম্বার 1। আরেকটা সিচুয়েশন, ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, অথবা আপনার একটা কনসাল্টিং বিজনেস আছে, অথবা আপনার একটা হসপিটাল আছে, মেডিকেল প্র্যাকটিস আছে, whatever the case, এখন আপনি আপনার বিজনেসের জন্য আপনি একটা গাড়ি কিনছেন, এক্সকিউজ মি, আপনি একটা গাড়ি কিনছেন, তখন দেখা গেছে যে এই বিজনেসগুলোতে প্রফিট মার্জিন হাই থাকে, ওকে? মেবি নট সো মাচ রেস্টুরেন্ট, বাট ইউজুয়ালি মেডিকেল প্র্যাকটিস, হসপিটালস ওয়ান, রাইট? ওই সিচুয়েশন আপনি দেখবেন, ওকে, আমার যদি এখন $100,000 গাড়ি কিনে থাকি এবং ওইটার ওয়েট 6,000 পাউন্ডের উপরে, আই শুড টেক দ্য ডিডাকশন ইন ওয়ান শট, তাই না? সো ওই স্ট্র্যাটেজিগুলো আপনার অ্যাকাউন্টেন্ট বোঝা লাগবে, রাইট? নাও নাম্বার 2, এখন আপনার কি গাড়ি, যদি গাড়ি এখন 6,000 পাউন্ড না হয়, হোয়াট হ্যাপেন্স? কারণ আপনি একটা রেগুলার এসইউভি কিনতে পারেন, ওইটার ওয়েট 5,000। সো এইটার মানে হলে গিয়ে যে যদি 6,000 পাউন্ডের নিচে হয়, আপনি পুরো এক্সপেন্স একসাথে নিতে পারবেন না, ইউ মাস্ট টেক ইট ওভার 5 years। যদি 6,000 এর উপরে থাকে, ইউ হ্যাভ দ্য অপশন, ইফ ইজ লেস দেন 6,000, ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন। 5 years আপনারা নেবেন, এবং ইউজুয়ালি ফার্স্ট ইয়ার আই থিঙ্ক দিস ইজ লাইক অলমোস্ট $20,000 and change। এখন আপনার কি করা লাগবে এই সিচুয়েশনে? আপনার শুধু বোঝা লাগবে যে ভাই আমার একটা গাড়ি কিনছি, অথবা গত বছর গাড়ি কিনছি, whatever the case, এবং এইটার জন্য আমার সঠিকভাবে ডিডাকশন নেওয়া লাগবে। এখন আমি যেটা মোস্ট কমন মিস্টেকস আমি যেটা দেখি, যে অনেক সময় অনেকেরা ঠিকভাবে বুঝতেছেন না যে কিরকম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নেওয়া উচিত, ওরা রেন্ট হিসেবে পুরো এক্সপেন্সটা ঢুকাই দেন। প্লিজ ডু নট ডু দিস। কারো যদি কনফিউশন থাকে, call my office, Dynamic Tax and Accounting. I provide free consulting on this stuff. I'll give you the answer. কারণ কেউ যখন রেন্ট হিসেবে আপনার এক্সপেন্সটা নিচ্ছেন, আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স পেয়ার যখন অডিট হবে, হি স্ক্রুড। ওয়াই?
কারণ ওরা রিসিট চাচ্ছে, স্পেশালি ওনারা 𝗖𝚗 ক্রেডিট মোস্ট লাইকলি পাবেন, বাট আপনার রেন্টের রিসিট নাই বিকজ হি বট দ্য কার। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আরেকটা অনেকে করে যেটা যে ওরা মান্থলি পেমেন্ট যেটা দিচ্ছেন ওইটা আপনারা ডিডাকশন হিসেবে নিয়ে যাচ্ছেন। এগেন প্লিজ ডু নট ডু দ্যাট, follow the depreciation method, that's the right way to go. One more thing I want to add. So I'm sorry, I think you have another call, but this is another important thing. না, আপনি ভালো একটা বিষয় তুলেছেন যে কেউ যদি ব্যক্তিগত চয়েসের জন্য গাড়ি কিনে সেটার এক ধরনের ইন্টারেস্টের উপর ডিডাকশন পাচ্ছে, আবার কেউ যদি কমার্শিয়াল পারপাস, যেটি আপনি বারবার বলছেন বিভিন্ন বিষয়, এবং সেখানে কিছু কন্ডিশন থাকছে আপনি যেমন 6000 LV বা বিলো 6000 LV, সেখানে কিছু ব্যাপার থাকছে, এবং কেউ একবারে নিতে পারে, কেউ বারবার নিতে পারবে, এগুলো অনেকগুলো বিষয় থাকে। কিন্তু আসলে আমাদের দর্শকরা মোটামুটি এটা নিয়ে পরিষ্কার হয়েছেন যে আপনারা যারা গাড়ি কিনছেন, গাড়ির এই ব্যাপারটা আপনি যদি আপনার সিপিএ যিনি ট্যাক্স ফাইল করবেন তা ওনাকে যদি বুঝিয়ে বলতে পারেন, তাহলে আপনারা সেই সর্বোচ্চ সুযোগটা নিতে পারেন। আব্দুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা ট্যাক্স এই যে ডিডাকশনের আরও বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সেই সঙ্গে ট্যাক্স ফাইলিংয়ে যদি আপনি মিস ইনফরমেশন বা ফ্রড করেন কি কি শাস্তির সম্মুখীন হবেন সেটি নিয়ে আলোচনা আমরা করব। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। দর্শক, আমরা যেমনটা আলোচনা করছিলাম বিরতির আগে, এবং আমাদের অতিথি জনাব আব্দুল চৌধুরী যেমনটি বলছিলেন, আপনাদেরকে ট্যাক্সের বিভিন্ন টিপস নিয়ে, বিশেষ করে আমরা যেই টিপসগুলো অবলম্বন করলে আপনি সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন ট্যাক্স ফাইলিংয়ের সময়, এবং আপনি বিশেষ করে হ্যাসেল মুক্ত একটি ট্যাক্স ফাইল করতে পারবেন, উনি যেমনটি বলছিলেন। আব্দুল ভাই, আপনাকে যেমন বিরতির আগে আপনি গাড়ির ব্যাপারে বলছিলেন, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, সাগর আহমেদ বাবু, উনি বলছেন উনি অনলাইন ডিজিটাল বিজনেস করে, ওনারা 1099 পায়, উনি কিভাবে ফাইল করতে পারে? এই বিজনেসটা আমেরিকায় নতুন উনি মনে করছেন। বেসিক্যালি উনি ই-কমার্স করতেছেন। হ্যাঁ, নাম্বার ওয়ান থিং ইজ, আপনি যেহেতু ই-কমার্স ব্যবসাতে আসেন, ওয়ান অফ দ্য থিং আপনাদের করা উচিত যে মেক শিওর আপনাদের একটা এলএলসি থাকে, বিকজ লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, রাইট? বিকজ আপনারা যেহেতু অনেক মালপত্র বেচতেছেন, অনেক সময় যদি একটা জিনিস কোনো কারণে একটা ডিফেক্ট থাকে, এবং যে কনসুমার যিনি কিনছেন উনি যদি আপনাকে লসুট করে, দেন এলএলসি থাকলে আপনার ইউ আর প্রোটেক্টেড, বাট আপনার যদি এলএলসি না থাকে দেন ইউ আর পার্সোনালি লায়াবল। সো মেক শিওর আপনাদের একটা এলএলসি থাকে, ওকে? সো দেন আপনার ডিপেন্ড করবে আপনার কোথায় ইনকামগুলো রিপোর্ট হচ্ছে। এখন ইনকাম যদি আপনার রিপোর্ট হয়ে থাকে আপনার অ্যামাজনে, রাইট? অ্যামাজন আপনাকে একটা 1099 পাঠাবে। আই বিলিভ দ্য থ্রেশহোল্ড ইজ 20,000 ফ্রম দিস ইয়ার। 1099 আপনাকে পাঠাবে, এবং আপনারা যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট নিয়ে থাকেন তখন ওরা আপনার পিওএস সিস্টেম যেটা আছে ওরা আপনাকে 1099 পাঠাবে। নাও কি কাপল অফ থিংস হিয়ার, আপনারা যখন থার্ড পার্টির মাধ্যমে যখন সেল করতেছেন, ওরা যখন আপনাকে 1099 রিপোর্ট করে, ওরা কিন্তু গ্রোস অ্যামাউন্ট রিপোর্ট করে। তার মানে কি, আপনি বেচছেন $100, অ্যামাজন নিচ্ছে 15%, $15 নিল, আর শিপিং, হ্যান্ডেলিং, সেলস ট্যাক্স, whatever the case it is, right? এখন আপনার যখন এই ট্যাক্স ফাইলগুলো করবেন, ইউ হ্যাভ টু মেক শিওর আপনি লাস্ট মোমেন্টে গিয়ে হাতে, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড রাইট নাও, বি প্রিপেয়ার্ড রাইট নাও, স্টার্ট। আপনার ক্যালকুলেশন এখনই করা উচিত, বিকজ যেহেতু থার্ড পার্টি আপনার গ্রস ইনকাম রিপোর্ট করবে, আপনার ক্যালকুলেশন করা লাগবে যে আপনার কমিশন কত গেছে, আপনার শিপিং কত গেছে, সেলস ট্যাক্স কত গেছে, প্লাস আপনার অন্যান্য এক্সপেন্স থাকবে। আপনি যে মাল কিনছেন, ডুজ অ্যান্ড সাবস্ক্রিপশন, ভেরিয়াস জাতীয় আপনার ইন্টারনেট থাকতে পারে, অথবা থার্ড পার্টি কি বলে এটাকে, আপনার সেল অ্যানালাইজ করার জন্য ভেরিয়াস অ্যাপ থাকতে পারে, রাইট? মেক শিওর করবেন যে আপনার সব এক্সপেন্সগুলো আইটেমাইজ করে সঠিকভাবে ফাইল করতেছেন। সো দোজ আর দ্য ফিউ থিংস আপনার মনে রাখা লাগবে। এবং আপনি যদি ব্যবসাটা যদি নিজের নামের মাধ্যমে করে থাকেন, অথবা সিঙ্গল মেম্বার এলএলসি যদি হয়ে থাকে, তার মানে একজন ওনার এলএলসি, ওই ইনকামটা আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে স্কেজুল সির মাধ্যমে রিপোর্ট হবে। এইখানে you don't get any tips deduction or overtime deduction because it's just a e-commerce business. তার মানে আপনারা যারা ই-কমার্স বিজনেস করছেন, আশা করি আপনারা সবাই এর থেকে উপকৃত হবেন যে কিভাবে আপনি আপনার এই ফাইলটি করবেন। আব্দুল ভাই, আমরা তো এইগুলো আলোচনা করলাম, হচ্ছে আপনি এই বিশেষ করে বিগ বিউটিফুল বিলের এই দিকগুলোর কথা তুলে ধরেছেন, কিন্তু আরেকটা জিনিস একটু এবার অ্যাসেটের দিকে আসে। আমাদের সোসাইটিতে বা কমিউনিটিতে অনেকেই সম্পদ
কেনা বেচা করেন, সম্পদ কিনে থাকেন, বিশেষ করে বাড়ি কিনে থাকেন এবং বাড়িতে ইনভেস্ট করেন, বাড়ি কিনেন, তো অনেকেই জানতে চায় যে যারা এবছর বাড়ি কিনেছে, নতুন বাড়ি কিনেছে, তাদের বা যাদের পুরনো বাড়ি আছে বা যারা প্রতি বছর প্রতি মাসে বাড়ির যে প্রিমিয়াম দিয়ে যাচ্ছে বা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে, তাদের জন্য কি কোনো সুখবর রয়েছে এই এই ট্যাক্স ফাইলিং এ, আগামী ট্যাক্স ফাইলিং এর মধ্যে, বিগ বিউটিফুল বিলের মধ্যে? Well, সুখবর আসলে ওদেরই, বিকজ ওরা বাড়ি কিনছেন, সো গুড নিউজ ফর দেম, রাইট? সো কংগ্রাটস অন দ্যাট এন্ড। বাট ট্যাক্স ফাইলে আপনার সুবিধা হইতে পারে, আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে এটা, রাইট? এটাতে কোনো স্ট্রেট আনসার নাই। ওকে, আমি এক্সাম্পল দেই আপনাদেরকে। এখন আমি যে আগে যে এক্সপ্লেনেশনটা দিলাম, যেটা আপনাদের সবার জানা উচিত, স্ট্যান্ডার্ড ডিডাকশন কি এবং আইটেমাইজ ডিডাকশন কি। ওকে, স্ট্যান্ডার্ড ডিডাকশন হইলে গভর্নমেন্ট বলছে আপনি যদি মেরিড হন, ইটস 31,500 নন ট্যাক্সেবল। ওকে, ওইটা পর্যন্ত কোনো ট্যাক্স নাই। যদি সিঙ্গেল হয়ে থাকেন 15,750, 15,750 নন ট্যাক্সেবল। ওকে, ওইটা হলে এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর আমি একটা এক্সাম্পল দেই, দুইজন মানুষ, একজন সিঙ্গেল আর একজন ম্যারিড, ওরা বাসা কিনছেন এবং দেখা গেছে যে ওদের ইন্টারেস্ট হইল গিয়া, তার মানে ওদের যে মর্গেজে যে ইন্টারেস্ট দিছেন, ওরা $12,000 ইন্টারেস্ট দিছেন। ওকে, এবং রিয়েল এস্টেট ট্যাক্স দিছেন আরো ধরেন 5,000-এর মতো। ওকে, 12 আর 5 আপনার হইল 17,000। ওকে, এখন সেম ইন্ডিভিজুয়াল, সরি, টু পিপল সেম সিনারি। এখন একজন যদি সিঙ্গেল থাকে, উনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 15,750-এর মতো, কিন্তু আইটেমাইজ উনার হইলে গিয়ে এখন মর্গেজ ইন্টারেস্ট এবং আপনার এই যে রিয়েল এস্টেট ট্যাক্সটা অ্যাড হলো, প্লাস লেটস সে কাপল আদার আইটেমস, উনার 20,000 পর্যন্ত চলে গেল, রাইট? এখন উনার সিচুয়েশনটা দেখা গেল যে বাড়ি কিনে উনার সুবিধা হয়েছে, বিকজ উনি স্ট্যান্ডার্ড ডিডাকশন পাইতো 15,000-এর মতো, বাট আইটেমাইজ করে উনি 20,000-এ চলে গেছেন, উইচ ইজ গুড। সেম ইন্ডিভিজুয়াল, কিন্তু উনি ম্যারিড, আরেকজন উনি ম্যারিড, উনারও সেম সিচুয়েশন। এখন উনার স্ট্যান্ডার্ড ডিডাকশন আসতেছে $31,000 অলরেডি, সো উনার এখন আইটেমাইজ করে কোনো লাভ হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা গেছে যে একজন সিঙ্গেল মানুষ নতুন বাড়ি কিনছেন, উনার জন্য সুবিধা হয়েছে, কিন্তু ম্যারিড মানুষ উনার সুবিধা হয় নাই। এটা আমার একটা এক্সাম্পল দিলাম যেটা আপনারা বুঝেন। সো নাও এখন যে আমরা সিচুয়েশনে আসি, ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, সো ইটস ভেরি লাইকলি যে আপনি এই বছর যে বাড়িটা কিনছেন, আপনার মর্গেজ ইন্টারেস্ট আপনার অনেক দিচ্ছেন। সো আপনাদের ক্ষেত্রে আপনার আইটেমাইজ আপনারা না করে, সরি, স্ট্যান্ডার্ড ডিডাকশন না করে মোস্ট লাইকলি আপনারা আইটেমাইজ করবেন। এবং আরেকটা সুবিধা এই বছর আছে যে আগে স্পেশালি আপনারা যারা হাই ভ্যালিউ হাউসে থাকেন, হাই নেইবারহুডে থাকেন, লং আইল্যান্ড, আপনার ওয়েস্টচেস্টার এবং ভেরিয়াস আদার প্লেসেস, রিয়েল এস্টেট ট্যাক্স ইজ ভেরি হাই। আপনার $15,000 থেকে 25,000 এবং $30,000 পর্যন্ত আপনার রিয়েল এস্টেট ট্যাক্সই চলে যায়, তাই না? এবং এই বছর আপনারা যারা স্টেট ইনকাম ট্যাক্স দিচ্ছেন এবং রিয়েল এস্টেট ট্যাক্স দিচ্ছেন, আপনাদের জন্য $40,000 পর্যন্ত ডিডাকশন দিচ্ছে। ওকে, এর মানেটা কি? এর মানে হলে গিয়া লাস্ট ইয়ার আপনারা যদি ধরেন W2, দেখেন দিস ইজ ফর হাই আর্নার্স, তার মানে যাদের হাই ইনকাম, রাইট? হাই ইনকাম মানে কি? আপনি স্টেট ট্যাক্স অনেক দিয়ে দিচ্ছেন, রাইট? যাদের ইনকাম 100,000, 150, 200 whatever দেখে এই সিরিজ, আপনারা অলরেডি W2-তে কিছু স্টেট ইনকাম ট্যাক্স দিয়ে আসছেন, তারপরে আপনার রিয়েল এস্টেট ট্যাক্স গিয়ে অ্যাড হবে, তাই না? ওই সব ট্যাক্স যোগ করে গত বছর ওরা আপনাকে শুধু $10,000 ডিডাকশন দিয়েছিল। তার মানে আপনার স্টেট এবং রিয়েল এস্টেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স যদি আপনার 30,000 হইতো, ওরা শুধু আপনাকে $10,000 ডিডাকশন দিচ্ছে। কিন্তু এই বছর আপনারা আপ টু $40,000 পর্যন্ত পাচ্ছেন। সো এটা আপনাদের আরেকটা বেনিফিট। সো হোয়াট ডু ইউ নিড টু ডু অ্যাবাউট দিস? হোয়াট ইউ নিড টু ডু ইজ দিস, সিম্পল। আপনারা যে রিয়েল এস্টেট ট্যাক্স যারা দিচ্ছেন, মেক শিওর করবেন যে আপনারা ওই সঠিকভাবে আপনারা যোগ করে অ্যাকাউন্টেন্টকে দিচ্ছেন। এবং আপনার মর্গেজের মাধ্যমে যদি অলরেডি রিয়েল এস্টেট ট্যাক্স দেওয়া হয়, তাহলে আপনার মর্গেজের স্টেটমেন্ট 1098 অলরেডি এটা রিপোর্ট থাকবে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, বাট আদারওয়াইজ যারা আলাদা দিচ্ছেন, মেক শিওর ইউ কিপ দ্যাট ইন মাইন্ড। এবং যারা নতুন বাড়ি কিনছেন, মেক শিওর আপনাদের ক্লোজিং স্টেটমেন্টটা আপনার অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাবেন। প্লাস এখানে কিছু রেন্টাল ইনকামের স্ট্র্যাটেজিও আছে, বাট আই ডোন্ট নো ইফ উই হ্যাভ টাইম টু ডিসকাস দিস, বাট
If you have questions, you could call my office. না আব্দুল ভাই, যে জিনিসটা রেজ করেছেন যে অনেকগুলো বিষয় আসলে ট্যাক্স ফাইলিং করতে গেলে, আমরা যেহেতু আজকে টিপস নিয়ে আলোচনা করছিলাম যে সহজে কিভাবে ট্যাক্স ফাইলিং করা যায়, সুবিধাগুলো নেওয়া যায়, অনেকগুলো বিষয় থাকে, কিন্তু যখন ট্যাক্স ফাইলিং শুরু হয়, আপনারা যারা ট্যাক্স ফাইলিং ফার্ম রয়েছেন, এই দর্শকরা বা ক্লায়েন্টরা অভিযোগ করেন যে তারা আসলে তখন আপনাদের সামনে, আপনারা এত ব্যস্ত থাকেন বা আপনাদের যারা সার্ভিস দেয় তাদেরকে আসলে সব কিছু গুছিয়ে বলতে পারে না বা তাদের কথাগুলো বলতে পারে না। সেই ক্ষেত্রে আপনার পক্ষ থেকে, আপনার ডাইনামিক্স ট্যাক্স সার্ভিসের পক্ষ থেকে কোনো এরকম কোনো টিপস রয়েছে কিনা, যে অনেক গ্রাহক ক্লায়েন্ট ভুলে যায় যে আসলে তার এই জিনিসটা সুযোগ নিতে পারতো, অথবা আপনাদের ব্যস্ততার কারণে ট্যাক্স ফাইলিং এর সময় বা তার ভুলের কারণে হতে পারে, সেক্ষেত্রে আসলে কি পদ্ধতি অবলম্বন করা উচিত? কি আগে আগে ট্যাক্স ফাইল করা উচিত, নাকি কিভাবে করলে যে সবকিছু ঠিকভাবে একজন ক্লায়েন্ট করতে পারবে বা আপনারও সঠিক সার্ভিসটা দিতে পারবেন? ওকে, সো আমি আমাদের ক্লায়েন্টদেরকে যেটা বলা হয়, প্রথমত আপনারা কোনো কিছু রাশিং করে যাবেন না, রাইট? আপনারা যে আগে ট্যাক্স ফাইল করলে সময় থাকবে না, আপনারা যদি আগে যাবেন, শিওর আপনার যদি সব ডকুমেন্টস যদি অলরেডি এসে গেছে, শিওর আপনি তাহলে আগে করে ফেলেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনাদের যাদের বাড়ি আছে, যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, যাদের ব্রোকার ইনভেস্টমেন্ট আছে, রবিনহুড, চার্লস শোয়াব, হোয়াটএভার দ্য কেস ইট ইজ, আপনাদের ডকুমেন্ট অলমোস্ট সময় ফেব্রুয়ারি 15 তারিখের আগে রেডি হবে না। ওকে, সো টিপস নাম্বার 1, আপনারা ডকুমেন্টস গুলো রেডি রাখবেন। আপনার অ্যাকাউন্টেন্টের সামনে অ্যাপয়েন্টমেন্টের সময় যদি এখন আপনি উবারের অ্যানুয়াল স্টেটমেন্ট বার করতেছেন, আপনার ওয়াইফকে কল দিচ্ছেন কত টাকা রিয়েল এস্টেট, ইটস নট গোনা ওয়ার্ক। হ্যাভ অল দোজ ইনফরমেশন রেডি। ওইটা আপনার অ্যাকাউন্টেন্টের জন্যও ফেয়ার, আপনার জন্যও ফেয়ার, তাই না? তখন আপনার ডকুমেন্টস খুঁজাখুঁজিতে সময় যাচ্ছে না, এবং আপনার যদি সব ডকুমেন্টস থাকে, আপনাদের এনাফ সময় থাকবে টু গেট দ্য ট্যাক্স ফাইল ডান। এবং বিজি কখন হয়? যখন লাস্ট মোমেন্টে, তাই না? এখন যারা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আপনার ওয়েট করতেছেন, শিওর আপনারা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত গেলেন, না বিগ ডিল, বাট আপনাদের বোঝা লাগবে যে ওই সময়টা একটু সবাই একটু হাই প্রেশার সিচুয়েশনে থাকবে, তাই না? এখন আপনি যদি দেখেন, অনেক সময় আমার ধরেন ক্লায়েন্ট যেটা আছে, রাইট, অনেক সময় আমরা সিচুয়েশন দেখেই বুঝতে পারি যে আনসারটা কি হবে, তাই না? অনেক সময় মানুষ বলতে পারে ওকে মেবি উই ডিডন্ট নো, বিকজ আমরা অনেক সময় কাগজ দেখেই বুঝতে পারি হোয়াট ইট ইজ এবং হোয়াট নিডস টু হ্যাপেন। আপনারা কাগজ রেডি রাখবেন, এবং যদি দেখেন যে এক্সটেনশন এপ্রিলের 15 তারিখের মধ্যে আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করতে পারতেছেন না এবং আপনারা কমফোর্টেবল না, জাস্ট ফাইল এন এক্সটেনশন, দেয়ার ইজ নো রিজন টু রাশ। বাট এক্সটেনশন যদি ফাইল করেন, আপনার মনে রাখা লাগবে যে আপনার যদি কোনো ব্যালেন্স থাকে, ইউ নিড টু গেট দ্যাট ফাইল, উই নিড টু গেট দ্যাট পেইড। ওকে, সো সিম্পল, ডকুমেন্টেশন রেডি রাখবেন, সবকিছু গুছিয়ে আপনার অ্যাকাউন্টেন্টের কাছে যাবেন, এবং your accountant should give you time and not rush to get this stuff done. And like I said, I think usually এখানে আমাদের বাঙালি কমিউনিটির mainstream accountant firm গুলো, I think they are doing pretty decent jobs, and you know, I think a dynamic we try to do a good job, এবং যদি কোনো ফিডব্যাক থাকে আপনাদের, এনিথিং দ্যাট উই ক্যান ইমপ্রুভ, আমরা যদি কোনো কিছু ইমপ্রুভ করতে পারি, কল আস, প্লিজ টেল আস, আই ওয়ান্ট টু নো, বিকজ আমাদের মেইন গোল হলো টু সার্ভিস ইউ গাইস। না, অফকোর্স, সেটা যেমন আমাদের গ্রাহকরাও সেটা আশা করে যে আপনারা যারা ট্যাক্স ফাইল করছে, তারা যখন আপনাদের কাছে যায়, আপনারাও সেই জিনিসগুলো একজন ক্লায়েন্টকে আরও সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। আশা করি আপনারা তো করেনি, বাট আরও পেশাদারিত্বের সঙ্গে করবেন, এমন দর্শক অনেকে এখানে এই জিনিসটা উত্থাপন করেছেন। যাই হোক, এটাগুলো একটা পার্ট, আমরা আলোচনা করলাম এতক্ষণ টিপসগুলো নিয়ে, কিন্তু আমরা আরেকটা বিষয় রেখেছিলাম যে আমাদের অনেকেই ইদানিং ট্যাক্স ফাইলিংয়ের সময় অনেকেই মিথ্যা তথ্য রাষ্ট্র নিচ্ছে, ভুল ডকুমেন্ট দিচ্ছে, আপনি বারবার ডকুমেন্টের কথা উঠাচ্ছেন, এবং মিস ইনফরমেশন করছে, ফ্রড করছে, এরকমও অভিযোগ আসে। পরবর্তীতে গিয়ে আবার আপনাদেরকে বলে যে আমার এটা এমন হলো কেন, কিন্তু উনি যে মিথ্যা তথ্য দিয়েছেন বা উনি যে আপনাকে একটা জিনিস হাইড করেছেন, আপনাকে জানাই নেই বা আপনাদেরকে, তখন সেটা কিন্তু উনি তখন বলেনি। তো এই ধরনের কাজ যদি করে বা কেউ করে থাকে, আসলে তাদের কি কি পরিমাণ পেনাল্টি হতে পারে, এবং সেই পেনাল্টি সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত হতে পারে? ওকে, আপনি যে ক্রেডিটের কথা বলতেছেন, ইটস আর্ন ইনকাম ক্রেডিট। ওকে, সো আর্ন ইনকাম ক্রেডিট কারা পায়? যাদের ইনকাম একটা সার্টেন লেভেলে থাকে, ইউজুয়ালি যাদের ইনকাম মেডিকেড লেভেলের মধ্যে, আপনারা আর্ন ইনকাম ক্রেডিট পাচ্ছেন। এখন আইআরএস ইউজুয়ালি কি করে? আইআরএস অডিট করে, দে ট্রাই টু অডিট হাই ইনকাম আর্নার, বাট আপনাদের অডিট কিরকম? ওরা আপনাকে একটা নোটিশ পাঠাবে, যে বলবে যে শো মি প্রুফ অফ ইউর ইনকাম, প্রুফ অফ ইউর রিলেশনশিপ ফর চিলড্রেন, অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ফর ইউর চিলড্রেন। ওকে, যাদেরকে ক্লেম করছেন আপনারা, ইজি, দিস ইজ বেসিক্যালি দ্য ডকুমেন্টেশন। এখন আপনার যদি প্রুফ অফ ইনকাম যদি সঠিক না থাকে, রাইট, ইউজুয়ালি যারা ডাব্লিউটিতে কাজ করেন, ইটস ইজি, এটা কোনো বিগ ডিল না। যারা আপনারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের জন্য ইজ প্রবলেম্যাটিক। এখন
আমরা যেটা সবসময় যেটা বলি যে আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করবেন, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে $1,000 রিফান্ড এক্সট্রা আসার জন্য আপনার ঘুমোবে না 3 বছর, ইটস নট ওয়ার্থ ইট। এখন আপনাকে যদি ওরা অডিট করে দে ক্যান আস্ক ফর এভরিথিং, ফর রিসিটস, রাইট? তখন আপনি একটা ঝামেলায় পড়ে গেলেন, রাইট? এবং যদি কোনো কারণে দেখা গেছে যে ওরা আপনাকে আপনার ডকুমেন্টেশন সঠিক না, 2 ধরনের পেনাল্টি থাকে, ওকে? একটা যদি অনেস্ট মিস্টেক হয়ে থাকে, তার মানে আপনি আসলেই ভুলবশতভাবে একটা একটা ইনকাম ভুলবশতভাবে বসাই দিয়েছেন, ইটস ওকে, নট এ বিগ ডিল, ওরা আপনার রিফান্ডটা নিয়ে নিবে এবং ইন্টারেস্ট চার্জ করবে, ইটস ওকে। এখন যদি দেখা গেছে যে আপনি ইনকাম আপনার নাই, আপনি এক্সট্রা ইনকাম দেখাইছেন, অথবা ইনকাম ছিল অনেক, কমাই ফেলছেন অনেক নিচে, নাও দ্যাটস অ্যাকচুয়ালি রেকলেস, রাইট? ইটস দে কল ইট রেকলেস মিস্টেক। যখন রেকলেস মিস্টেক থাকে তখন আপনার 2 বছরের জন্য আপনি আর ইআইসি পাবেন না, আর্নিং কাম ক্রেডিট আপনারা পাবেন না। তারপরে আরেকটা আছে ফ্রডুলেন্ট ক্লেম, তার মানে আপনার আসলে কোনো ডিপেন্ডেন্ট ছিল, আপনার কাজিনের ছেলে বা যেটাই হোক, whatever the case it is, ইনকাম নাই, দ্যাটস ফ্রডুলেন্ট। ফ্রডুলেন্ট যখন থাকে আপনাকে 10 ইয়ার্স পর্যন্ত ওরা ইআইসি আর্নিং কাম ক্রেডিট না দিতে পারে। প্লাস এখানে আরেকটা জিনিস আছে ইরোনিয়াস ক্রেডিট, তার মানে আপনি যদি অন টপ অফ দোজ ওরা আপনাকে 20% পেনাল্টি চার্জ করতে পারে, 20% failure to pay penalty চার্জ করতে পারে, রাইট? To summarize, it could get bad. And another thing is, IRS এর লেটার কিন্তু আপনার এই বছর সাথে সাথে আসবে না, আসতে পারে 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে। এবং আপনি যদি প্রথম বছরের কেস লুজ করেন, they're going to audit the next year, 2 years in a row. So this is why আমি সব সময় যাদেরকে বলি, refund is not a big deal. Usually দুনিয়াতে মানি আসে এবং মানি গোস, right? But sleep is what's important. So try to keep that in mind and try to do আপনারা সঠিকভাবে ট্যাক্স ফাইল করার চেষ্টা করুন। ধন্যবাদ আব্দুল ভাই, সুন্দর একটি কথা বলেছেন যে আপনি ছোট্ট একটা ভুলের জন্য আপনার যদি ঘুম নষ্ট হয়ে যায় সেটি আসলে আপনার জন্য অনেক দুঃখের এবং কষ্টের কারণ হতে পারে, তাই সঠিকভাবে ট্যাক্স ফাইল করুন। আপনাকে ধন্যবাদ আব্দুল ভাই আমাদেরকে এত রাতে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরও ধন্যবাদ, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের যে সিপিএ মহোদয় যেমনটি আলোচনা করছেন ট্যাক্স ফাইলিংয়ের জন্য আপনি সেই টিপসগুলো তো অবলম্বন করবেন, পাশাপাশি উনি শেষে যেটি বলছেন যে ট্যাক্স ফাইলিংয়ে আপনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, কোনো ভুল তথ্য দিবেন না, কোনো ফ্রড করবেন না, কারণ এই ছোট্ট একটি ভুল আপনার কিন্তু ট্যাক্স ফাইলিংয়ে যদি আপনি করে থাকেন তাহলে আপনার কিন্তু আগামী কয়েক বছর আপনাকে এটি সাফার করতে হবে এবং আপনার যিনি ওনার ভাষায় যেমনটি আপনার ঘুম নষ্ট হয়ে যাবে। তাই আশা করা হচ্ছে যে আপনারা যাই করেন না কেন সঠিকভাবে করবেন, সঠিক তথ্য দিবেন, সেটাতে আপনার ট্যাক্স ফাইলিংয়ে রিটার্ন যেমনই হোক না কেন। আজ এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।